কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মণিপুরী নারীদের জীবনের গল্প। মাটি যেমন ফসল ফলায়, তেমনি তাদের শ্রম আর সাহস ফলিয়ে তুলছে স্বপ্ন। সংসারের কাজ সামলে তারা আবার বসেন তাঁতের সামনে। রঙিন সুতোর ছন্দে ছন্দে বুনে ওঠে মণিপুরী কাপড়। যার প্রতিটি নকশায় লুকিয়ে থাকে শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের গল্প। এই নারীরা কেবল কৃষক নন, কেবল তাঁতি নন, কেবল উদ্যোক্তা নন, তারা একটি সংস্কৃতির ধারক, একটি জাতিসত্তার আত্মা। কমলগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মণিপুরী নারীরা নীরবে বলে চলেছেন সংগ্রামের, সৌন্দর্যের আর আত্মমর্যাদায় এগিয়ে চলার এক শৈল্পিক গল্প। দর্শক দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছি একদম দেশি মুরগির স্বর্গরাজ্যে। মানে আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে সবকটাই কিন্তু দেশি মুরগি, এবং এখানে ছেড়ে পালন করা হচ্ছে, একদম বেঁধে ধরে কোথাও কিন্তু না। আর এই পালন করছেন আমার পাশে যে আপা দাঁড়িয়ে আছেন, অর্থাৎ নুরেদা বেগম আপা এবং ওনার স্বামী আব্দুল কাদের। এই দম্পতি কিভাবে দেশি মুরগির এই যে ছোট্ট খামারি বলবো আমি, কিভাবে গড়ে তুললেন, কিভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন, এই গল্পটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে কিন্তু অল্প একটু খাবার ছড়িয়ে দিলেই সব কটাকে এক করে ফেলে যাচ্ছে। এই ম্যাজিকটা সম্পর্কে একটু আমরা জেনে নিব। আপা কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? জি ভালো তো থাকারই কথা, এত ভালো দেশি মুরগি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনার কি দেশি মুরগি পালার শখ ছিল? জি। আচ্ছা, আমাকে একটু বলেন কতগুলা দেশি মুরগি আছে, কোথা থেকে এনেছিলেন, কেন পালছেন, পুরো গল্পটা। ওই তো 250 লাখান 300 লাখান আছে। 300-র মতো আছে? এক সময় 4টাও নেই, 3টাও নেই, একটাও নেই, এইরকম গ্রামের মানুষে লইয়া যায়, নিয়ে যায়। জি। আচ্ছা, এই যে পালেন, পাইকারি দিতে হয় না? জি না। আচ্ছা, তো আশেপাশের মানুষজন এসেই নিয়ে যায়? নেই। আচ্ছা, এই যে পালেন, ওরা কি খাবার খায়, তারপর ওদের যত্ন কেমন লাগে, এগুলো সম্পর্কে একটু বলেন। ওই তো ভ্যাকসিন দেই, নিয়মিত খাওয়াই, পাই পরিষ্কার করে। কতদিন ধরে আপনি মুরগি পালন করছেন? 4 বছর। 4 বছর ধরে? জি। তো দেশি মুরগি পালন করছেন কেন? লেয়ার মুরগিও করতে পারতেন, অন্য কোনো মুরগির জাতও করতে পারেন, দেশি মুরগি কেন? এই তো ভালো হয় আর কি। ভালো যে পান। কালো মুরগিগুলা ওষুধ সময় কামাই বলে, এর লাগে হচ্ছে চাহিদা বেশি, দাম বেশি। চাহিদা বেশি, দাম জি, বেশি। জি। কত করে দাম পান? 900-1000 করে বিক্রি করে। 900-1000 একটা, এভাবে করে ওই বিক্রি যে করে? এইগুলা হলো 500। আচ্ছা, ছোটগুলা 500, বড়গুলা 900-1000। এত দাম! এরা খাবার কি খায়? খাবার তো কিনিয়া ধানও খাওয়ায়, আর যে কিতা খুদগুলা চাউলের গুঁড়া যে এটা বেশি তারা বালা পায়, এগুলাও খাওয়ায়। আমি ডাক্তার রমাপদ দে, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসাবে কর্মরত আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। তো এখানে আমাদের যে প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। গবাদি পশুর চিকিৎসা, প্রতিষেধক ব্যবস্থা, হাঁস মুরগির গবাদি পশুর ভ্যাকসিনেশন, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঘাস চাষ, উঠান বৈঠক সহ যে কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমাদের চলমান আছে। তো আমরা বর্তমানে যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো আমাদের বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলোর সাথে আমরা কাজ করছি আমাদের প্রাণী সম্পদ উন্নয়নের জন্য। যেমন এখানে আছে হিট বাংলাদেশ, ওনাদের সাথে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। যেমন ওনারা গ্রাম পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টির জন্য বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। তো ওনারা আমাদেরকে দাওয়াত দেন, ইনভাইটেশন দেন, আমরা যাই, আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তারা ওখানে যান এবং আমরা তৃণমূল পর্যায়ে যারা খামারি আছেন তাদের সাথে মত বিনিময় করি এবং বেশ কিছু নারী উদ্যোক্তা এখানে সৃষ্টি হয়েছে। তো আমরা আশা করতেছি যে নারীর ক্ষমতায়নে এটা বিশেষ ভূমিকা পালন করবে এবং সময় সময় আমরা বিভিন্ন প্রতিষেধকমূলক ব্যবস্থা, ভ্যাকসিনেশন ক্যাম্প ওটা আমরা আয়োজন করি, আমাদের তরফ থেকে করা হয় এবং ওনারাও আয়োজন করেন। সেখানে আমাদের যে ভ্যাকসিন যেগুলো আছে আমরা ওগুলো সরবরাহ করি এবং ওনারা আমাদেরকে ইনভাইটেশন করেন, আমরাও গিয়ে ওগুলো একটু মনিটর করি, তদারকি করি যে কীরকম কার্যক্রম হচ্ছে। তো আমরা আশা করতেছি যে এরকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা প্রাণী সম্পদকে আরও এগিয়ে নিয়ে যাব
এবং ওনারা গবাদি পশুর জাত উন্নয়নে ভালো কাজ করতেছে। এখানে ওনাদের বিভিন্ন খামারিদেরকে ওরা উন্নত জাতের হাঁস, মুরগি, ছাগল এগুলো ওনারা বিতরণ করেন। এতে করে গবাদি পশুর প্রাণী সম্পদের জাত উন্নয়ন হচ্ছে। তো আমরা আসলে এইভাবেই সম্মিলিত প্রচেষ্টায় প্রাণী সম্পদকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে এই কমলগঞ্জ উপজেলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই প্রাণী সম্পদ খাতে, যাতে এখানে একটা দক্ষ জনবল সৃষ্টি হয় এবং কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হয় এবং যে প্রাণীজ যে আমিষ, যে প্রোটিনের চাহিদাটা, এটা আমরা এখান থেকে আমরা এটা পূরণ করতে পারি। আপনারা দুজন মিলেই তো এই মুরগিগুলো দেখাশোনা করেন, তাই না? তাহলে ভাইয়ের কাছ থেকে বাকি ব্যাপারগুলো আমরা একটু জেনে নেই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি আমাদেরকে একটু বলবেন, দেশি মুরগি আপনারা যে 4 বছর ধরে শুরু করেছেন, প্রাথমিক অবস্থায় কতগুলো মুরগি ছিল? প্রাথমিক অবস্থায় 12টা মুরগি ছিল। মাত্র 12টা? 12টা মুরগি দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, এরপর এখন কত আছে? এখন প্রায় 400 450 এরকম আছে এখন। 400 450 আছে। আচ্ছা, তো আচ্ছা। ওই কিছুদিন আগে আর একটু বেশি ছিল, ইদানিং মানে সপ্তাহদিন হয়তো এই যে কিছুদিন আগে প্রায় 100-150 মুরগি আমরা বিক্রি করে দিয়েছি অলরেডি। মানে যে মুরগিগুলা ডিম পাড়ার বয়স প্রায় একটু হয়ে গেছে, 3 বছর হয়ে গেলে ডিমের গোটা একটু কমে যায়। আচ্ছা। তখন এগুলোকে বেশিরভাগ মুরগি আমরা বিক্রি করে দিয়েছি। ইদানিং আপনারা একটু কম দেখতেছেন এজন্য। আচ্ছা। তাহলে তো এগুলো দেখাশোনার জন্য একটা ভালো সময়ের দরকার। জি, সময় দরকার। কারণ এতগুলো মুরগি পালা তো সহজ কথা নয়। অবশ্যই। কি পরিমাণ খাবার এরা খায় এবং এদের যত্ন কেমন লাগে, ভ্যাকসিন কি দিয়েছেন, এই ব্যাপারগুলো সম্পর্কে ডিটেইলস আমাদেরকে একটু বলেন। ভ্যাকসিন যেটা ওই আমাদের ডাক্তারি পরামর্শ মতো যে ভ্যাকসিন, প্রথমে আমরা ভ্যাকসিন দিতাম না, অ্যান্টিবায়োটিক খাইয়ে চেষ্টা করতাম প্রথম কিন্তু তারপরে দেখা গেল যে মুরগিগুলো মারা যাচ্ছে, আমরা টিকাতে পারছি না। তখন নিয়মিত ভ্যাকসিন দিয়ে মুরগি পালন শুরু করি। তখন থেকে আমরা নিয়মিত ভ্যাকসিন দেই এবং মুরগিগুলা মানে সুস্থ থাকে এবং মানে মৃত্যুর হার কমে যায় বলতে এমন এক পর্যায়ে পৌঁছে, যেমন বলতে পারেন প্রায় শূন্যের কথাই বলতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আর যত্নার্থের ব্যাপারটা কিভাবে কি? হ্যাঁ, যত্ন নেই। মানে আমিও তো ছোট ওই আমাদের একটা ব্রাঞ্চ পোস্টমাস্টার আমি আচ্ছা। তো অফিসটা আমার বাড়িতে, যার কারণে বেশিরভাগ সময় আমার বাড়িতেই থাকা হয়। তো ছোটখাটো আরেকটা কাজও করি, এটা আপনারা দেখতেছেন যে জানি না, আমার আব্বা কবিরাজ ছিলেন। আচ্ছা। তো ওই সুবাদে আমিও একটু চর্চা করি, লোকদের মধ্যে 2-1জনও আসেন। তো এই সুবাদে আমার সবকিছু আমার বাড়িতেই থাকা হয় প্রায় বেশিরভাগ সময়, যার কারণে এদিকেও আমি সময় দিতে পারছি। আমার ওয়াইফ হচ্ছে গৃহিণী, তো বাড়িঘরের সামলানো, ঘর সংসার করা সবকিছুর পরেও উনিও সময় দেন, আমিও সময় দিই, এইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, প্রাথমিক শুরুটা কি আপার ইচ্ছে হয়েছিল নাকি আপনি ইচ্ছে পোষণ করেছেন? তারই ইচ্ছা ছিল, ওয়াইফেরই ইচ্ছা ছিল যে মুরগি পালন করবে। তো আমি প্রথম এটারে মানে এত গুরুত্ব দেইনি যে মুরগি পালনের ব্যাপারটা। আমি মনে করতাম যে এটা হয়তো একটা অযথা ঝামেলা হতে পারে। তারপরে যখন পালন শুরু করি তখন তো দেখা যায় যে এটা সত্যি লাভজনক এবং আমাদের এলাকায় এটা নিয়ে অনেক হয়েছে, মানে অনেক নাম ডাক, অনেক সুনাম হয়েছে আমাদের মুরগি পালনের ব্যাপারটা। সবাই অনুপ্রাণিত হয়েছে, এটা নিয়ে অনেকে আবার পালার চেষ্টাও করতেছে, আরো 2-1জন। আচ্ছা, আপনি লাভের কথা যেহেতু বললেনই, লাভটা সম্পর্কে একটু জানবো। আপা বলছিলেন যে ছোট মুরগিগুলো মোটামুটি 500 এবং বড়গুলো 1000 করে বিক্রি হচ্ছে। 1000 পর্যন্ত বিক্রি হয় যে বড় মুরগিগুলো। এরপরে এখানে আরেকটা মুরগি আছে সবচেয়ে দামি মুরগ, কাদাকনাথ, ওই যে কালো মাংসের মুরগি আপনি দেখতে পাচ্ছেন হয়তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই যে কালো মুরগিগুলো, এগুলার তো ঔষধি গুণ সমৃদ্ধ বলে আর কি, ঔষধি গুণ সমৃদ্ধ, এগুলোর দামও একটু বেশি থাকে। আচ্ছা, কথিত আছে এগুলো ঔষধি গুণ সম্পন্ন, সেজন্য এগুলোর দাম আরো একটু বেশি। এবং ওই যে এটা তো বিরল প্রজাতি হয়ে গেছে, গ্রামাঞ্চলে এগুলো দেখা যেত না। এখন আমি চেষ্টা করতেছি গ্রামের সবার বাড়িতে এই ধরনের মুরগি থাকুক। বাহ ভাইয়া, চমৎকার ব্যাপার। আমাকে একটু বলবেন, লাভের কথাই এসেছে, কত লাভ করেছেন এই 4 বছরে, কিংবা মাসিক ভিত্তিতেও যদি আমি জানতে চাই? হ্যাঁ, মাসিক ভিত্তিতেই বলবো। সবগুলা খরচ, এটা তো ফিডের খরচ, ঔষধ খরচ, এগুলো তো আছেই। এগুলো তো এখন তো মানে খাদ্যের তো অনেক মূল্য, তারপরেও যেহেতু এটা দেশি মুরগি, তারপরেও লাভ থাকে। খরচ হয়ে যাওয়ার পরেও কমপক্ষে কোনো সব মাসে তো আর সমান যায় না, কোনো মাসে 15,000, 20,000, সর্বনিম্ন কমপক্ষে মানে সর্বনিম্ন 15,000 থাকবে মাসে। মানে বাড়ির আঙিনায় বাড়ির কাজের সাথে মিলিয়ে আমরা মোটামুটি 10, 15, 20,000-এর মতো ইনকাম করতে পারি, যেটার পেছনে আমাদের সেরকম কোনো কায়িক পরিশ্রম দিতে হচ্ছে না। কি ভালো একটা ব্যাপার। এবং আপনাদের উদ্যোগও কিন্তু বেশ ভালো, আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে এবং আমি চাইবো
আপনারা এভাবেই আপনাদের খামারটা আরো বড় তো করেন এ এবং ব্যাপারে আরো এগিয়ে যান? তো আমার ব্যাপার হচ্ছে গিয়া বুঝেননি, আমার ব্যাপার হচ্ছে আমার এটা যে অত্যন্ত সাদামাটা ব্যাপার। মানে আমি মানে কোনো ধরনের গর্জিয়াস বা বড় ধরনের খরচের কিছু কিছু আপনারা দেখছেন না, কিন্তু সাধারণভাবে ঘরোয়াভাবে গ্রামাঞ্চলে এভাবে যে করা যায়, এটা আমি একটা দৃষ্টান্ত রেখে যেতে চাচ্ছি, বুঝেননি। তো মানে অনেকের মনে মুরগি পালন করা মানেই তো বড় শেডের দরকার, অনেক টাকার দরকার। আমার যেটা হলো গিয়া এগুলো একবারেই লাগবে না, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে, গ্রাম্য পরিবেশে যার যা কিছু আছে তা দিয়েই করতে পারবে। বুঝতে পেরেছি। একটু বুদ্ধি খাটিয়ে তা দিয়েই করতে পারবে। এটাই আমার দৃষ্টান্ত হলো আমার এটাই। প্রান্তিক খামারিদের জন্য আপনারা একটা উদাহরণ তৈরি করে যেতে চান যে আসলে খামার করার জন্য খুব বেশি আমি অবকাঠামোমূলক বিষয়ের দরকার নেই, দরকার হচ্ছে যেটা সেটা হচ্ছে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিটাই দরকার। আপা এভাবে এগিয়ে যান, শুভকামনা থাকবে আমাদের, ভালো থাকবেন দুজনেই। ধন্যবাদ। কৃষি ইউনিটের একটি অন্যতম শাখা হচ্ছে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ দিয়ে তারা অনেকদিন ধরেই কাজ করছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার চারপাশে একেবারে ছাগল অনেক এবং গাড়লও রয়েছে। গাড়ল কিন্তু ইদানিং সময় আমরা দেখতেও পাই না। তারা কি কি বিষয় নিয়ে কাজ করছেন বিস্তারিত জেনে নেব। আমাদের পাশেই রয়েছেন এখানকার কর্মরত একজন ভাইয়া, তার পরিচয়টাও জেনে নেব এবং তাদের কার্যক্রম সম্পর্কেও জানবো। আমাদের সঙ্গেই থাকুন। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানকার কোন দায়িত্বে রয়েছেন? জি, আমি সুব্রত কাম্পু, এখানে আমি আঞ্চলিক ব্যবস্থাপক পদে আছি, হিট বাংলাদেশ, মৌলভীবাজার অঞ্চল। আচ্ছা, আমি একটু জানতে চাইবো, আপনারা তো প্রাণী সম্পদ নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, 2014 সাল থেকে আমি যদি ভুল না করে থাকি। তো আপনাদের এই সেক্টরে আর কি কি বিষয় রয়েছে? এখানে তো দেখতে পাচ্ছি ছাগল এবং গাড়ল রয়েছে, এছাড়া আর কি কি রয়েছে? হিট বাংলাদেশ পিকেএসএফ এর অর্থায়নে 2014 সাল থেকে কৃষি ইউনিট খাতে, মৎস্য খাতে এবং প্রাণী সম্পদ খাতে সুনামের সহিত কাজ করে আসছে। তো এখানে আমাদের হিট বাংলাদেশ যে কাজটা করতেছে, ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরি করতেছে। এই খাতে কার্যক্রমের মধ্যে রয়েছে মাচায়, ছাগল পালন, গাভী পালন, ফডার উৎপাদন, হিলি মুরগি, দেশি মুরগি, কালার বার্ড, প্যাকিং হাঁস, এই কার্যক্রমগুলো আমরা করে থাকি এবং আমরা সদস্যদের মাঝে এগুলো বিতরণ করে থাকি এবং টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি। ভাইয়া, এই যে আপনি সদস্যদের কথা বললেন, কারা আপনাদের সদস্য, কিভাবে সদস্য হতে হয় এবং আপনারা যে টেকনিক্যাল সাপোর্টের ব্যাপারটা বললেন সেটাও একটু বিস্তারিত আমাদের জানাবেন। এখানে আমাদের হিট বাংলাদেশের যে ব্রাঞ্চগুলি আছে, শাখা মাইক্রো ফাইন্যান্সের আওতায়, তাদের যে আমাদের যে সদস্যগুলো আছে, এই মাইক্রো ফাইন্যান্সের সদস্য যারা, তাদেরকে আমরা এই সুবিধার আওতায় আনি এবং এছাড়াও আমরা এলাকার অন্যান্য মানুষদের আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি। আচ্ছা, টেকনিক্যাল সাপোর্টের ভিতর কি কি রয়েছে? টেকনিক্যাল সাপোর্টের মধ্যে আছে আমরা প্রথমত সদস্যদের আমরা প্রশিক্ষণ প্রদান করি, কিভাবে সে লালন পালন করবে, কিভাবে সে খাবার দাবার, লালন পালন সব কিছু এগুলো করবে। তার মধ্যে মেডিসিন সাপোর্ট আছে, তারপরটা পশুপালন করতে গেলে কিভাবে তদারকি করতে সেইটা আছে, অন্যান্য বাজার কিভাবে ক্রিয়েট করতে হয়, কোথায় বিক্রি করবে, কোথা থেকে সে আনবে, এগুলো সবগুলো আমরা সাপোর্ট দিয়ে রাখি। ভাইয়া, প্রাথমিকভাবে হিট বাংলাদেশ কেন মৌলভীবাজার বা এই অঞ্চলটাকেই বেছে নিল তাদের এই প্রকল্প করার জন্য এবং আশেপাশে যে মানুষজন আছেন তারা কেমন সাড়া দিচ্ছেন? আমরা এই অঞ্চলটা বেছে নিয়েছি কারণ এখানে আপনার আদিবাসী অনেক ট্রাইবস আছে, মণিপুরি আছে, খাসিয়া আছে এবং এই অঞ্চলটাতে কৃষি খাতে অনেক পিছিয়ে ছিল। আপনারা দেখবেন যে এখানে কৃষি কাজ, ধানের কাজ হয় ওইরকমভাবে হয় না বা সবজি হয় না। পিকেএসএফের অর্থায়নে এখানে সুনামের সহিত সুন্দরভাবে কৃষি খাতে, মৎস্য খাতে এবং প্রাণী সম্পদ খাতে এই অঞ্চলটাকে বেছে নিয়েছে ভালোভাবে কাজ করার জন্য, যাতে এই অঞ্চলটা একটু উন্নত হতে পারে। এখানে যে সুবিধাবঞ্চিত আদিবাসী বা অন্যান্য যারা আছে তাদের সাথে যাতে আমরা ভালোভাবে কাজ করতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, হিট বাংলাদেশ। হিট হচ্ছে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। বাংলাদেশ স্বাধীনতার পরপরই বাংলাদেশ সরকারের আমন্ত্রণে একদল বিদেশিরা আসছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সেই থেকে অদ্যাবধি আমরা তাদের মিশন, ভিশন ঠিক রেখে কাজ করে যাচ্ছি এবং তারই পরিপ্রেক্ষিতে 2025 সালের নভেম্বর মাসে প্রাণী সপ্তাহ পালন করা হয় এবং সেই সময় বাংলাদেশ সরকার আমাদেরকে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বর্ণপদক প্রদান করেন। আমরা এই পদকের জন্য গর্বিত। আমরা এই পদকের জন্য বিশেষভাবে পিকেএসএফকে ধন্যবাদ দিই তাদের সহযোগিতার জন্য। প্রাণী সম্পদ সরকারের সাথে যারা যুক্ত, এলাকায় যারা কাজ করেন
এবং ছোট ছোট খামারি যারা আছেন সকলকে আমরা এর আওতায় আনতে চাই। এটা আমরা এককভাবে অংশীদার না, এই অর্জন আমাদের সকলের। আর সাথে সাথে এই অর্জনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আসলে হিট বাংলাদেশ স্বাধীনতার পর কাজ শুরু করলেও তখন শুরু করেছিল হেলথ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে। তারপর আমরা যখন পিকেএসএফের সাথে যুক্ত হই, বিশেষভাবে 2014 সালে পিকেএসএফ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যেন আমরা প্রাণী সম্পদ নিয়ে কাজ করি। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করি, কিন্তু বিশেষভাবে মৌলভীবাজার জেলায় যখন আমরা কাজ করি তখন আমরা কিছু সমস্যা দেখতে পেলাম এখানে। সেটি হচ্ছে মণিপুরি উপজাতীয় লোকজন তারা কখনো মুরগি খায় না, হাঁস পালন করে না, যে কারণে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করলাম এর মাধ্যমে তোমার দারিদ্রতা দূর হবে, এবং আস্তে আস্তে তাদেরকে সম্পৃক্ত করলাম। কিন্তু বিরাট চ্যালেঞ্জ হয়ে আসলো তাদের সমাজ বলছে যেই জিনিস আমরা খাই না সেটা আমরা পালন করতেও পারি না। কিন্তু যাদেরকে আমরা উদ্বুদ্ধ করলাম তারা আস্তে আস্তে আরম্ভ করলো, এবং তারা যখন এর বেনিফিটটা পেল, বিশেষভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা পেল, এর কারণে তারা আস্তে আস্তে অন্যদেরকে উৎসাহিত করলো। কিন্তু এখন আল্লাহর রহমতে একথা বলা যায় যে সমস্ত মণিপুরীদের মধ্যে এই খামারিদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে, এবং ক্লাস্টার আকারে গ্রামের পর গ্রাম তাদের এখন ছোট ছোট খামার আছে। এটা আমাদের জন্য একটি বিরাট সফলতা, এবং এর মধ্য দিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হয়েছে। আমরা এই পুরস্কারের জন্য সরকারকে ধন্যবাদ দিই, সাথে সাথে এই অর্জনের সাথে সাথে আমাদের কিছু দায়িত্বও বেড়ে গেছে যেন আমরা এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। কিছুদিন আগে আমি একটি চিঠি পেয়েছি, পিকেএসএফ আমাদেরকে পটুয়াখালী জেলায় কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমি আশা করি ভবিষ্যতে পটুয়াখালীতেও ব্যাপকভাবে আমরা এই প্রাণী সম্পদকে ছড়িয়ে দেব, এবং যার মাধ্যমে হতদরিদ্র মানুষ তারা নতুনভাবে বাঁচার আশা দেখবে, প্রত্যাশা পাবে, এবং অর্থনৈতিকভাবে সফলতা লাভ করবে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজ সারাটা দিন কমলগঞ্জের এই জায়গায় কাটিয়ে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিতে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনেক বেশি ভূমিকা রয়েছে, এবং দিনে দিনে এটা বৃদ্ধি পাচ্ছে। নারীরা সংসারের কাজের পাশাপাশি কোনো না কোনো উদ্যোগ নিচ্ছেন, অর্থাৎ কৃষি বিষয়ক উদ্যোগ নিচ্ছেন যেন সংসারে আর্থিকভাবেও লাভবান হতে পারেন। যে নারীরা আজকের এই পর্ব দেখলেন এবং নিজেদেরও ইচ্ছে আছে যে কোনো না কোনোভাবে আমিও আর্থিকভাবে লাভবান হতে চাই এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চাই, তাদের জন্য এই পর্বটি উদাহরণ হতে পারে। দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত, পাওয়ার বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।